এর পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরমাণু। পরমাণু নিয়ে অনেক মতবাদ আছে যে পরমাণু কে দিয়েছিল, পরমাণু ঠিক আছে, পরমাণু তো দিয়েছিল ডাল্টন, তাই তো। তার আগে একটা ঋষি ছিল কন্নড ঋষি দিয়েছিল, তারপর ধীরে 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 দিয়েছিল ডাল্টন দিয়েছিল, ঠিক আছে। ডাল্টনের পরমাণুবাদও পড়েছিস। আর পরমাণুর মডেল আরেকটা যেটা বিখ্যাত সেটা হচ্ছে জে থমসন, এটি কিন্তু তোদের বইয়ে নাই, ঠিক আছে। থমসন, ঠিক আছে, জে থমসন, ঠিক আছে, যেটা পড়েছিস। এটা কি বলা হয়, কেক দেখেছিস শীতকালে তো কেক এখন 25 ডিসেম্বর, আর ওইটার উপরে দেখবি অনেক ফল টল থাকে না, ছোট ছোট চেরি আর অনেক কিছু ফল থাকে, ঠিক আছে। বা সেই জন্য এটাকে বলা হয় পাম পুডিং মডেল। নাম শুনেছিস কেউ? পুডিং মডেল, এটা পাম পুডিং মডেল, মানে মডেলও শুনেছে পুডিংও শুনেছি, কিন্তু একসাথে শুনে নাই, ঠিক আছে, বুঝতে পারছি। জে থমসন দিয়েছিল, ঠিক আছে। এটাকে হয় পাম পুডিং মডেল বলা হয়। পুডিং বলতে ওই ফল সম্বন্ধিত, আর পাম বলতে মিষ্টি, মানে মিষ্টি কিছু জিনিসের উপর ফল টল ছড়ানো এরকম, ঠিক আছে। আরেকটা এটার সাথে মানে তুলনা করা হয়, সেটা হচ্ছে তরমুজ। তরমুজের সে দেখবি লাল ইয়ার থাকে শ্বাসটা, ঠিক আছে, হ্যাঁ, এরকম এরকম করে লাল শ্বাসটার, হ্যাঁ, এরকম এরকমভাবে ধর থাকে, ঠিক আছে, কেমন, হ্যাঁ, যাই হলো, হ্যাঁ, যাই হলো, হয় নাই তো কি হয়েছে, আমরা কি দেবো, এবার হয়, যাই হলো, নৌকার মতন হয়ে গেছে, কিন্তু যাই হলো, যাই হলো, বুঝতে পারলেই হচ্ছে। আমি কেন না এখানে ছবি এঁকাতে আসিনি, এমনি তো ওটা কি না। তো তরমুজের বীজগুলোর সাথে তুলনা, বীজগুলোতে ভালো করে শুনবি, এই বীজগুলোর সাথে তুলনা করেছি ইলেকট্রনকে। আর এই পুরো লাল শ্বাসটা আছে না, এই লাল শ্বাসটাকে বলেছে ধনাত্মক। মানে জে থমসন বলতে গিয়েছে পুরো নিউক্লিয়াস, মানে পুরো পরমাণুটা হচ্ছে ধনাত্মক, পুরোটাই ধনাত্মক, আর ধনাত্মকের উপর এই ঋণাত্মকগুলো ছড়ে গেছে, মানে এইটা বলতে গিয়েছে। এইটা হচ্ছে জে থমসন বলেছিল। তাহলে জে থমসন বলেছিল পুরোটা পরমাণুটা পুরোটা হচ্ছে ধনাত্মক, পুরোটা ধনাত্মক, ধনাত্মকের উপর ঋণাত্মকগুলো কী আছে, ছড়ে গেছে, ঠিক আছে। যেমন তরমুজের লাল শ্বাসের উপরে কারো বীজগুলো ছড়াই থাকে, বা কোনো কেকের উপরে যেমন ফ্রুটগুলো ছড়াই থাকে, বা পায়েসের মধ্যে যেমন কিশমিশ থাকে, কাজু বা কিশমিশ যেটাই বল, হ্যাঁ, এরকম দিয়েছিল জে থমসন। কিন্তু জে থমসনের ইয়েটা বেশি দিন কিন্তু চলে নাই, প্রথমে এটাই বিশাল ব্যাপার। কিন্তু এইটাও মনে রাখবি যে থমসনটা বেশি দিন না চললেও এইখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছিল পরমাণু সম্বন্ধে জানা, ঠিক আছে। মানে এই আগ্রহটা বাড়াই দিয়েছিল। তাহলে বলছি যদি এরকম সত্যিই হয়, তাহলে বিভিন্ন বিজ্ঞানীরা খোঁজ করতে শুরু করলো, যে দেখিয়ে দিলে পরীক্ষা করে জে থমসনের মডেলটা ঠিক কি না। আবার জে থমসন কী করে বুঝেছিল শুন, মানে জে থমসন দেখিয়েছিল, ও জানতেও, মানে শুধু জাস্ট গল্পের মতো আগে শুন। ও শুনেছিল যে পরমাণু নিস্তড়িত, বলছি পরমাণু যদি নিস্তড়িত হয় তাহলে ভিতরে যতগুলো ধনাত্মক আধান থাকবে ততগুলো কি ঋণাত্মক আধানও থাকবে, যতগুলো ধনাত্মক আধান থাকবে ততগুলো ঋণাত্মক আধানও থাকবে। তখন ওর মাথায় আসে যে পুরাটা তাহলে ধনাত্মক, তার উপর ইলেকট্রনগুলো ছড়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে জে থমসন মডেলটা দিয়েছিল, ঠিক আছে। এইটার পর আসে বিজ্ঞানের রাদারফোর্ড পরমাণুর গঠন বলে একটা চ্যাপ্টার ছিল ক্লাস 11 কেমিস্ট্রিতে। কেউ রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছিস? বোরের পরমাণু মডেল, তাও বোঝাইতে হবে আমাকে, কেননা কেমন পড়েছিস জানিনি তো। এটা হচ্ছে একটা সিসার পাত্র, সিসা, ঠিক আছে। আর এইটার ভিতরে আছে তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, কী পদার্থ আছে? তেজস্ক্রিয় পদার্থ এই জায়গাতে আছে। আর এইটা হচ্ছে কী দিয়ে তৈরি বললাম? সিসা, লেড, ঠিক আছে। মানে এর সংকেত হচ্ছে পিবি, এই যে এর পুরোটা সিসা দিই। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে সিসা দিই কী জন্য রাখা হয়েছে। সিসা হচ্ছে তেজস্ক্রিয়টাকে শোষণ করে, মানে বিরতি দেয় না রশ্মিকে, সেই জন্য সিসা। কোনো কোনো বইয়ে স্ট্যান্ডার্ড বই থাকলে দেখবি এইখানে আবার সিসার মানে ইট লাগানো হয়েছে, ইট মানে ইটের আকার আর কি, হ্যাঁ। এইখানে কী জন্য এরকম লাগানো হয়েছে জানিস? এই জন্যে লাগানো হয়েছে, এইখান থেকে একটা রশ্মি বেরোবে, সেই রশ্মিটার নাম হচ্ছে আলফা রশ্মি। এইখান থেকে একটা রশ্মি বেরোবে, সেই রশ্মিটার নাম হচ্ছে আলফা রশ্মি। এই আলফা রশ্মিটা যাতে সোজা বেরোতে পারে সেই জন্যই ব্রিকগুলো লাগানো হয়, কিন্তু দরকার নেই আমাদেরকে অত বোঝার, পড়বে নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিসা। এখানে আছে তেজস্ক্রিয় নমুনা, এই তেজস্ক্রিয় নমুনা থেকে কী নির্গত হচ্ছে? আলফা নির্গত হচ্ছে, ঠিক আছে। আর এই জায়গাতে আমরা রাখবো একটা সোনার পাত, ঠিক আছে। প্রথম প্রশ্ন, সোনার পাত কী জন্য রাখা হয়েছে? ঠিক আছে, সোনার পাত দুটো কারণে রাখা হয়েছে।
এক নাম্বার হচ্ছে সোনার যে পরমাণুগুলো, এই পরমাণুগুলো একটু বড় আকারের। কি বললাম? সোনার পরমাণুগুলো বড় আকারের। আর আলফাটা ভারী কণা, আলফা ভারী কণা, আর সোনার পরমাণুগুলো বড়। তাহলে এখানে আঘাতটা বুঝতে পারা যাবে। বিজ্ঞানী রাদারফোর্ড, ঠিক আছে, বলেছিল কথাটা, কিন্তু অনেক ভাবিচিন্তি সোনার পাতকে চুজ করতে বলেছিল। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড শুধুই সোনাকে বলে নাই চুজ করতে, দুটো কারণ আছে। এক নম্বর, সোনার পরমাণুগুলো কি বড়, তাহলে পরমাণুগুলো বড়, আলফাটাও ভারী, তাহলে এর সংঘাত হবে, ধাক্কা হবে। সেই জন্য ওর মনে হয়েছিল যে সোনা দিয়ে পরীক্ষা করাটাই ভালো। 2 নম্বর কারণ, এইটা অনেক পাতলা পাত, অনেক পাতলা, ঠিক আছে, খুবই পাতলা। কত? 0.005 mm, মানে বুঝতে পারছিস কত পাতলা? ঠিক আছে, একটা বইয়ের পাতার মতো, বা আরও কম বলতে পারিস। ঠিক আছে, ওইরকমই হবে। মানে রাদারফোর্ড চাইছিল, মানে ধর একটা মানে সোনার মানে চৌকাকার আছে তো, এমনভাবে বলছে এটা স্লাইস কাটো। মানে কীরকম বলতে চাইছে দেখ, চৌকাকার একটা এরকম ধর চৌকাকার কোনো পদার্থ আছে, মানে এমনভাবে স্লাইস কাটতে চাইছিল যাতে এই লেয়ারটাতে একটা করেই পরমাণু থাকে। মানে বুঝতে পারছিস কি? মানে ধর এরকম একটা কোনো পেজ, তো এই কোনো পেজ, এই পেজের এই যে এইটা, মানে এই যে এটা একটি পরমাণু দিয়ে তৈরি। এইখানে একটা পরমাণু, তার নিচে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, মানে হ্যাঁ, মানে এমন নয় যে এইখানে একটা পরমাণু, এইখানে একটা পরমাণু, এইরকম নাই। একটা পরমাণু লেয়ার তৈরি করতে চেয়েছিল, কিন্তু অতটাও পাতলা করা সম্ভব নয়, যতই চেষ্টা করিল। ওইরকম তো সম্ভব হয় না, কিন্তু অনেক পাতলা ব্যবহার করা হয়। তাহলে সোনার পাত দুটো কারণে ব্যবহার করা হয়। সোনার পরমাণুগুলো বড়, আর সোনাকে পাতলা পাতে পরিণত করা যায়। সোনাকে এতটা পাতলা পাতে পরিণত করা যায়, অন্য ধাতুকে পাতলা এতটা করা যায় না। সেই জন্যই সোনারটাকেই বাছা হয়েছিল। আর এটা ভাবিস না শুধু রাদারফোর্ডই পরীক্ষা করেছিল, রাদারফোর্ড পরীক্ষা করেছিল, কিন্তু তাও না সিদ্ধান্ত আসতে পারে নাই, নিয়ে রাদারফোর্ড ওর দুটো আরেক স্টুডেন্ট ছিল, রাদারফোর্ডের স্টুডেন্টগুলোকে বলেছিল যে তোমরা এই পরীক্ষাটা সেটআপটা বলে দিয়েছিল যে তোমরা করো। রাদারফোর্ড তো করেছিল, কিন্তু সিদ্ধান্ত আসতে পারে নাই, ওর ডাউট ছিল আরও। সেই জন্য এই এক্সপেরিমেন্টটা কিন্তু রাদারফোর্ডের দুজন স্টুডেন্টও করেছিল কনফার্ম করার জন্য। ঠিক আছে, আবার শোন, এতদূর হওয়ার পর এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে এইরকম গোলাকার এইভাবে একটা রাখা হয়েছিল পর্দা, এরকমভাবে একটা পর্দা রাখা হয়েছিল এরকমভাবে। এইখানে যে পর্দাটা রাখা ছিল, এই পর্দাটাতে এই জায়গাটাতে প্রলেপ দিয়েছিল। কিসের প্রলেপ দিয়েছিল শোন? জিঙ্ক সালফাইডের, ZnS, জিঙ্ক সালফাইডের প্রলেপ ছিল। কিসের প্রলেপ ছিল? জিঙ্ক সালফাইড। আর আরেকটা নাম আছে কি, বেরিয়াম, প্লাটিনো, এরকম কিছু নাম আছে। তোরা একটা নাম মনে রাখতে পারিস, বই যদি দুটো আছে তো দেখি লিখবি একবার। ঠিক আছে, তাহলে দুটো নামই মনে রাখবি। আমি জিঙ্ক সালফাইড দিয়ে পড়াইছি যে জিঙ্ক সালফাইডের আস্তরণ ছিল। ঠিক আছে, তো বিজ্ঞানী রাদারফোর্ড যখন পরীক্ষা করছে, ঠিক আছে, রাদারফোর্ড পরীক্ষা করে দেখছে, মানে পর্যবেক্ষণগুলো কী, এই সেটআপটা বুঝতে পেরেছিস? এবার পর্যবেক্ষণগুলো শোন। পর্যবেক্ষণ মানে কি কি লক্ষ্য করেছিল রাদারফোর্ড? দেখছে যে বেশিরভাগ আলফা কণা এইটাকে ভেদ করে সোজা চলে যাচ্ছে। বেশিরভাগ আলফা কণা এটাকে ভেদ করে সোজাসুজি চলে যাচ্ছে। যতগুলো আলফা কণা বেরোচ্ছে না, এটাকে ভেদ করে সোজা চলে যাচ্ছে। বেশিরভাগ আলফা কণা এটাকে ভেদ করে সোজা চলে যায়। বেশিরভাগ আলফা কণা প্রায় 99.86%, মানে বুঝতে পারছিস তো কতগুলো? বেশিরভাগটাই পরমাণুকে কি করছে? পরমাণুকে ভেদ করে চলে যাচ্ছে। 1 নাম্বার পর্যবেক্ষণ। 2 নাম্বার শুন, 2 নাম্বার হচ্ছে কিছু কিছু দেখলো যে সোজা গেছে, এটা মুছে দিচ্ছি বোঝানোর জন্য। ঠিক আছে, কিছু দেখলো এরকম সোজা গেছে, অল্প কোণে বিক্ষিপ্ত হয়েছে, কিছু অল্প কোণে বিক্ষিপ্ত হয়েছে। ঠিক আছে, কিছু দেখলো সোজা গেছে, এটা কালোটা অন্য বোঝাচ্ছে। কিছু আলফা কণা সোজা গেছে যে পথে, আবার সেই পথেই ফিরে এসছে। মানে কত ডিগ্রি চ্যুতি হয়েছে বল না? 180 ডিগ্রি। সোজা প্রথমে গেছে, তারপর আবার আসছে 180 ডিগ্রি। এইগুলো লক্ষ্য করেছিল। আর এইটা জিঙ্ক সালফাইডের প্রলেপ কেন দিয়েছিল জানিস? যদি আলফা কণা সোজা ভেদ করে চলে যায়, নিয়ে এখানে ধাক্কা দেয়, তখন এখানে সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি হয়। প্রতিপ্রভা মানে স্ফুলিঙ্গ।
হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে যে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়ার কারণ শুন, আলফা কণা যদি ভেদ করে চলে যায়, যদি ভেদ করে এখানে ধাক্কা মারে, তাহলে এটা কী রঙের, সবুজ রঙের একটা প্রতিপ্রভা সৃষ্টি হয়। বল বুঝতে পারিস কি? এই জন্যে ওই জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া হয়েছিল। তাহলে পর্যবেক্ষণ আমরা তিনটা দেখলাম। একটা হচ্ছে বেশিরভাগ আলফা কণা সোনার পাতকে ভেদ করে চলে যায়, সোনার পাতকে ভেদ করে চলে যায়, 1 নাম্বার। 2 নাম্বার, কিছু কিছু আলফা কণা খুবই কম কোণে বেঁকে যায়, খুবই কম কোণে বেঁকে যায়। কিছু কিছু আলফা কণা আছে সোজা যায়, আবার সোজা সেই পথেই ঘুরে আসে। এইগুলো লক্ষ্য করেছিল, এগুলো তো পর্যবেক্ষণ হলো। এবার সিদ্ধান্ত শুন, যদি এগুলো বাদ দিয়েও আরও কিছু পর্যবেক্ষণ দেখে থাকিস, ঠিক আছে, এগুলো মেন সিদ্ধান্ত, এগুলো বাদ দিয়েও আরও কিছু কিছু সিদ্ধান্ত ছিল। কিছু কিছু দেখবি 9-এর বইয়ে লেখা আছে 90 ডিগ্রিতে বেঁকে যায়, ঠিক আছে, কিছু কিছু 90 ডিগ্রি থেকে কম কোণে বেঁকে, কিছু কিছু 1 ডিগ্রিতে বেঁকে, এরকমভাবে লেখা আছে, ঠিক আছে। কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো মেন, ঠিক আছে। এবার সিদ্ধান্ত শুন, পর্যবেক্ষণ তো হলেও এই যে যতগুলো আমরা লক্ষ্য করেছি সেইগুলার কারণ ব্যাখ্যা করব সিদ্ধান্তে। 1 নাম্বার কি আমরা পর্যবেক্ষণ করেছিলাম, যে বেশিরভাগ আলফা কণা সোনার পাতকে ভেদ করে চলে যায়, বেশিরভাগ আলফা কণা সোনার পাতকে ভেদ করে চলে যায়, তার মানে নিশ্চয়ই পরমাণুর বেশিরভাগ স্থানটা ফাঁকা। তাহলে সিদ্ধান্তের 1 নম্বর পয়েন্টে লিখতেই পারি আমরা যে পরমাণুর বেশিরভাগ স্থান কি আছে, ফাঁকা, 1 নাম্বার। 2 নাম্বার শুন, কিছু কিছু আলফা কণা খুবই কম কোণে বেঁকে গেছে, বললাম এটা কম কোণে বেঁকে গেছে। আলফা কণাটা হচ্ছে ধনাত্মক, আলফা কণা কি পড়াইছি আমরা নিউক্লিয়াসে, আলফা কণাটা হচ্ছে ধনাত্মক। আর এখানে পরমাণুতে বলতে ইলেকট্রন আছে কিনা, এবার এদিকে আমরা দেখাইছি, ঠিক আছে, ইলেকট্রন দ্বারা ব্যাখ্যা করতে পারে, নাহলে নিউক্লিয়াস দিয়েও ব্যাখ্যা করতে পারে, দুটোই ব্যাখ্যা করতে পারে। দেখ প্লাস, ঠিক আছে, হ্যাঁ, তাহলে একটা কাজ করতে হতো আমাদেরকে, যেহেতু এই দিকে বেঁকেছে তাহলে আমাকে প্লাস দিয়ে ব্যাখ্যা দিতে হবে। নিউক্লিয়াসটা কি বলতো, হ্যাঁ নিউক্লিয়াসটা কি বলতো, ধনাত্মক, কারণ কি নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রনের তো কোনো আধান নাই, প্রোটন প্লাস, তাহলে এই প্লাস আর আলফা কণাটাও কি বটে, প্লাস, প্লাস প্লাসকে কি করেছে, বিকর্ষণ করেছে, ঠিক আছে। এইটা দিয়েও ব্যাখ্যা দিতে পারি। আর যদি আমি এই কম কোণে বেঁকেছে না, এইটা যদি আমি এই দিকে দেখাইতাম, দেখ ধর আকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর দেখাতে হবে নাকি, এটা দেখানো যাবে না এরকমভাবে যে দেখায় আমি, তাহলে তো আকর্ষণ করছে না, বিকর্ষণ হয়ে যাচ্ছে। আর উপর দিকে দেখালেও তো সেমই হবে, থাক, এটা দিয়ে ব্যাখ্যা হয়ে গেছে, থাক, ঠিক আছে। তখন মাইনাস, ওটা প্লাস দিয়ে ব্যাখ্যা দিতে হবে, তাছাড়া তো হ্যাঁ, তো ওই দিকে বেঁকাতে হবে, তাহলে ওইটি মানে এরকম করে এই দিকে বেঁকাতে হবে, তাহলে দেখানো যাবে। কিন্তু থাক, প্লাস দিয়ে যখন হয়ে গেছে কি জন্য আমরা ঝামেলা করতে যাচ্ছি, ঠিক আছে, বল এটুকু বুঝতে পারিস কি? তাহলে দুটো সিদ্ধান্ত আমাদের হয়ে গেছে নাকি, দুটো। এবার 3 নাম্বার শুন, 3 নাম্বার হচ্ছে কিছু কিছু আলফা কণা সোজা গেছে, আবার সোজা সেই পথেই ফিরে এসছে, কিছু কিছু আলফা কণা সোজা গেছে আবার সেই পথে ফিরে এসছে, কিন্তু এইটার সংখ্যাটা না খুবই কম, খুবই কম, হ্যাঁ প্রায় 10,000-এর মধ্যে একটা, মানে বুঝতে পারছিস কতটা কম। কিছু কিছু আলফা কণা সোজা গেছে, ধাক্কা খাইছে, সেই পথে ফিরে এসছে, তার মানে রাদারফোর্ড বুঝতে পারলো তাহলে এই পরমাণুর সমস্ত ভরটা কোনো কেন্দ্রে কোথাও জমা করা আছে, পরমাণুর সমস্ত ভর, পরমাণুর এই পুরো পরমাণুর সমস্ত ভরটা কোথাও জমা আছে। আর শুধু ভরটা নয়, পরমাণুর ধনাত্মক আধানটাও না, তাছাড়া কি করে, দেখ ভালো করে শুন, কি করে বুঝতে পারলো এইটা কি কণা বলতো, কি কণা এসছে এখান থেকে, আলফা কণা, তাহলে ধনাত্মক মানে এই তো প্লাস, আর আলফা কণা ভারী কণা বলেছিলাম, আলফা বিটা গামার মধ্যে ভারী কে, আলফা, তাহলে আলফাটা হচ্ছে ভারী আবার ধনাত্মক, তাহলে ও সোজা যাচ্ছিল, ওকে আবার ব্যাক করে দিয়েছি,
তার মানে নিশ্চয়ই ইয়ার ভিতরে যে বসে আছে সে একদম আরো বস। তাছাড়া ইয়াকে কি করে যে পথে গেছে সেই পথেই ফেরত পাঠাই দিয়েছি। তার মানে ওইখানে যে বসে আছে ওর থেকে আরো বেশি বস, বুঝতে পেরেছিস তো? তাহলে পরমাণুর এইখান থেকে দেখ, এইখান থেকে গেছে, শোন রে এইদিকে দেখ, গেছে সোজা যে পথে গেছে আবার সেই পথেই ফিরে এসছে। তার মানে পরমাণুর সমস্ত ভর কোথায় জমা থাকে? কেন্দ্রে। আর পরমাণুর ধনাত্মক আধানটাও কোথায় জমা থাকে? কেন বলতো ধনাত্মক বললাম? এইটা প্লাস, এইটাও প্লাস। প্লাস না হলে কিভাবে ঘুরে আসবে? হ্যাঁ 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 বুঝতে পারছি আমি, কেননা অনেকগুলো পরমাণু আছে তো ওইগুলো দিয়ে এবার ইয়ে করেছি। হয় এরকম দেখানো যাবে, ওই ছবিটা একবার দেখানো যাবে, কেন যাবে বল, একটু বুঝতে পারছিস কি? ঠিক আছে, ওইগুলো তো সেই বললাম প্রথমেই যে ওগুলো অনেক ব্যাখ্যা আছে, অনেকগুলোই আছে পর্যবেক্ষণ। তাহলে অনেকগুলো পর্যবেক্ষণ দেখাতে হলে আমাদেরকে দেখাতে পারবো ওগুলো। সেই 9-এর বইটাতে বললাম এগুলো কিন্তু মেন, আমি যেগুলো বললাম, ঠিক আছে? মেন যদি পরীক্ষা আসে তখন এইগুলো কিন্তু লিখবি যেগুলো বললাম। পরমাণু ফাঁকা, 180 ডিগ্রিতে ঘুরে যাচ্ছি, আর কিছু কম কোণে বিক্ষিপ্ত হচ্ছে, ঠিক আছে? এবার কিছু 90 ডিগ্রিতেও বেঁকে, কিছু 1 ডিগ্রিতেও বেঁকে, কিছু আবার 90 ডিগ্রি থেকে বেশি কোণে বেঁকে, দেখ 120 ডিগ্রিতেও বাঁকা আছে। মানে সূক্ষ্ম কোণ বেঁকে, স্থূল কোণ বেঁকে, থাক ওগুলো ব্যাখ্যা পরে দেখছি যদি পারি তো। 3 নম্বর পয়েন্টে কি বললাম আমরা? হ্যাঁ, পরমাণুর সমস্ত ভর, শুধু ভর না ধনাত্মক আধান, দুটোই কেন্দ্রে জমা থাকে। বল সিদ্ধান্ত বুঝতে পারিস? এইবার বইয়ের যে ছবিটা বলছিস, বইয়ের ছবিটা অনুসারে ব্যাখ্যা করা যাবে, কেননা এখানে তার একটা পরমাণু নাই, অসংখ্য পরমাণু আছে। তাহলে এরকমভাবে ছবিটা এঁকেছে দেখ, এটা পরমাণু, আর পরমাণুর কেন্দ্রে এটি কি বটে? নিউক্লিয়াস। আবার দেখ আরেকটা আঁকছি আমরা, এটি কি বটে? নিউক্লিয়াস। এটি কি বটে? নিউক্লিয়াস। আর এটা পরমাণু, ঠিক আছে? দেখ পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, তাহলে যতগুলো আলফা কোণা যাবে কি হবে? পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, তাহলে ফাঁকা যদি হয় তাহলে ভেদ করে কি করবে? চলে যাবে। দেখ এগুলো সব ভেদ করে চলে গেছে, কারণ কি পরমাণুর বেশিরভাগ স্থানটা, শুধু নিউক্লিয়াসটা ফাঁকা নেই, বুঝতে পারিস? এইবার দেখ এইখানে কোনো কোণা গেল, আলফা কোণা ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর আবার ফিরে আসবে, তাহলে তীর চিহ্ন এইদিকে। এটার ক্ষেত্রেও সেম। বল এটা বুঝতে পারিস? এটার ক্ষেত্রে দেখ এখানে নিউক্লিয়াসে যে ধাক্কা খাচ্ছে এদিক বরাবর চলে এসছে। আর ধর কিছু কিছু আলফা কোণা, এটি কি বটে? নিউক্লিয়াসটা কি ধনাত্মক, আর আলফা কোণাটা কি বটে? ধনাত্মক। তাহলে এটা ধনাত্মক যাচ্ছে, কি করবে বল? কিছু অল্প কোণা বেঁকে যাচ্ছে, বুঝতে পারিস কি? বা আমরা এইদিকেও বেঁকাতে পারি, দেখ এই যে এখানে কোনো ইয়ে যাচ্ছে, এইদিকেও ব্যক্তি পারে, বা এইদিকেও ব্যক্তি পারে, দুটো দিকেই ব্যক্তি পারে। কারণ কেন বলতো? এখানে ইলেকট্রনও তো আছে, ইলেকট্রনটা কি আকর্ষণ করবে। এইটা ধনাত্মক, আলফা কোণাটা ধনাত্মক, কিন্তু এইদিকেও ব্যক্তি পারে আর এদিকেও ব্যক্তি পারে, দুদিকেই ব্যক্তি পারে। কোনটা? হ্যাঁ ওইটাই তো বললাম যে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। এবার দেখতে হবে কার ইলেকট্রন আছে, কত বেশি পাওয়ারফুল, তারপরে এই প্লাস বিকর্ষণও করবে, ওইটাও দেখতে হবে। বল ব্যাপারটা বুঝতে পারছিস কি? তাহলে রাদারফোর্ডের পরীক্ষা, পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত, এই তিনটে ক্লিয়ার হয়েছে। প্রবলেম হচ্ছে রাদারফোর্ড এর প্রবলেম হচ্ছে ত্রুটি বেড়ে গেছে, দুটো ত্রুটি বেড়ে গেছে। তাহলে যদি দুটো ত্রুটি বেরায় তাহলে কি করতে হবে? আমাদেরকে সংশোধন করতে হবে, আর সংশোধন করার জন্য নতুন মডেল নিয়ে আসতে হবে। তখন নিয়ে আসে বোরের মডেল, কিন্তু তার আগে আমাকে তো রাদারফোর্ডের ত্রুটিগুলো জানতে হবে। রাদারফোর্ডের ত্রুটি ক্লাস 9-এ এই বছর পড়ে গেছে একবার পরীক্ষাতে, আর এই ফাইনালেও পড়বে রাদারফোর্ডের ত্রুটি। 9-এ তোদেরও পড়তে পারে, পড়ানো হয় যখন সিলেবাসে আছে এখন পড়ে যেতে পারে। রাদারফোর্ডের ত্রুটি দেখ শুনবি। 1 নম্বর, রাদারফোর্ড পড়ার আগে ম্যাক্সওয়েল একটা কথা বলেছিল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, গ্ল্যান ম্যাক্সওয়েল নয়, এটা হচ্ছে
ঠিক আছে, শোন। ম্যাক্সওয়েল বলেছিল যে যদি আধানযুক্ত কোনো কণা, ভালো করে শুনবি, আধানযুক্ত বা আহিত বলতে পারি, আধানযুক্ত বা আহিত কণা, আধানযুক্ত কণা বা আহিত কণা ত্বরণ বা মন্দন নিয়ে যদি চলে, ত্বরণ মানে কি রে, আর মন্দন মানে, এই শব্দটা কোথাও পাইতে পারিস বা, ঠিক আছে, বা এটা লিখবি আহিত কণার বেগের পরিবর্তন হলে, কি লিখবি, বেগের পরিবর্তন হলে সেই কণা তরঙ্গ শক্তি তরঙ্গের আকারে, তরঙ্গ বা বিকিরণ, ভালো করে শুনবি, তরঙ্গ বা বিকিরণ তরঙ্গের আকারে নির্গত করে। এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছিল, কিন্তু এটা সত্যি কথা, একদম প্রমাণিত আছে, ঠিক আছে, একদম ঠিকঠাক বলেছিল। কি বলেছিল ম্যাক্সওয়েল? বলেছে যদি কোনো আধানযুক্ত কোনো কণা বা আহিত কণার যদি বেগের পরিবর্তন হয়, সেই কণা তার শক্তিটাকে কি করে দেবে, তরঙ্গের আকারে বাইরে, নিজের শক্তিটাকে বাইরে বার করে দেবে, নির্গত করে দেবে, আধানযুক্ত কোনো কণা। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছিল। এই তত্ত্বটাকে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বলা হয়। কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এখানে এটা তোকে কোয়ান্টাম ফিজিক্স তাহলে ঢুকতে হবে, ঠিক আছে, কেননা তাছাড়া আমি এটা বোঝাতে পারবো না। হ্যাঁ, কী করে হচ্ছে এটা তো আমি বলে দিচ্ছি, তোকে তো বোঝানো যাবে না, কেননা এটার না তো ইকুয়েশন আছে এখানে, আর না এটার কোনো আমাদের থিওরি আছে এখানে, তাহলে তোকে কী করে বোঝাবো তুই আমাকে বল। ঠিক আছে, তোকে মনে রাখতে হবে যে এটা যে হয় এইভাবেই হয়। হ্যাঁ বল, এটা বুঝতে পারছিস কি? এ দেখ রে, এতদূর পর্যন্ত বুঝতে পারছিস কি? তো এতদূর হওয়ার পর ভালো করে শুনবি, রাদারফোর্ড কি বলেছিল যে ইলেকট্রন, রাদারফোর্ডের আরেকটা কথা বলা হয় না, রাদারফোর্ড বলেছিল যে নিউক্লিয়াসে ধনাত্মক আধানটা জমা থাকবে। ধনাত্মক আধান কোথায় জমা থাকবে? নিউক্লিয়াসে। পুরো ভরটা, পরমাণুর সমস্ত ভর আর ধনাত্মক আধান, পরমাণুর সমস্ত ভর আর ধনাত্মক আধান কোথায় জমা থাকে? আর ইলেকট্রনগুলো ভালো করে শুনে রাখবি, ইলেকট্রনগুলো তার চারিদিকে যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে। এটার প্রতি ফোকাস দে, যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে, যে কোনো বৃত্তাকার কক্ষপথে, ঠিক আছে, যে কোনো। এবং উপবৃত্তাকার আমাকে বলিস না, কেননা আমাদের ফিজিক্সে যতগুলো প্রমাণ করব আমরা বৃত্তাকার ধরেই করব, তাহলে বেকার বললাম না, উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে। ভালো করে শুনবি, যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে মানে কি, এই কক্ষপথটা তো ঘুরতে পারবে, ঠিক আছে, এই কক্ষপথটাই ঘুরতে পারবে, এই কক্ষপথেও ঘুরতে পারবে। এই শুন রে, শুন এদিকে, এই কক্ষপথেও ঘুরতে পারবে, এই কক্ষপথেও ঘুরতে পারবে, এই কক্ষপথেও ঘুরতে পারবে, মানে যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে, যে কোনো, ঠিক আছে, যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। ভালো করে শুনবি, যে কোনো কক্ষপথে ঘুরতে পারে, ঠিক আছে, যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে। কিন্তু এটা পড়া দেখবো, এটা ভুল বলেছিল, যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে, ঠিক আছে। এবার তারপর যেটা আমরা পড়াতে চাইছি এটা দেখ, শুন। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বৃত্তপথে আবর্তন করছে। এবার দেখ অঞ্জনা, দেখবি যখন এইখানের ইলেকট্রনটা এই বরাবর ঘুরছে, তাহলে এই বরাবর কোন দিকে যাওয়ার চেষ্টা করবে বল? উপর দিকে। এবার দেখ এইখানে আসলো, এবার এইখানে কোন দিকে যাচ্ছে? দেখ ডান দিক থেকে বাম দিক, পেনের নিপটা দেখ কোন দিকে যাচ্ছে, এই দিক বরাবর জ্বালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু এই বরাবর যাচ্ছে। এখন কোন দিকে যাচ্ছে বল? নিচ দিকে, তার মানে এই দিক বরাবর। আবার এইখানে দেখ
কোন দিকে যাচ্ছে? তার মানে প্রত্যেকটা মুহূর্তে ইলেকট্রনের বেগের দিকের পরিবর্তন হচ্ছে, মানে বেগের পরিবর্তন হচ্ছে। বেগ ভেক্টর রাশি, বেগের মানও আছে, দিকও আছে, তাহলে একটা তো চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? বেগের অভিমুখটা, মানে দিকটা প্রতি মুহূর্তে কি হচ্ছে বল। তাহলে রাদারফোর্ডের নিয়ম অনুযায়ী বা ম্যাক্সওয়েল যেটা বলেছিল, রাদারফোর্ড তো বলেছিল যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বৃত্তপথে আবর্তন, আর বৃত্তপথে আবর্তন করলে বেগের দিকের পরিবর্তন হয়, বেগের দিকের পরিবর্তন। আর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি জানি রে, আধানযুক্ত কণা বা আহিত কণা বেগের পরিবর্তন হলে সেই কণা শক্তিটা তরঙ্গের আকারে বল। এখানে কে ঘোরাঘুরি করছে? ইলেকট্রন, আধানযুক্ত কণা বটে। ইলেকট্রনের আধান কি? মাইনাস। তাহলে আধানযুক্ত কণা বটে। কোন কক্ষপথে ঘুরছে? কোন কক্ষপথে? বৃত্তপথে ঘুরছে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে দিকের পরিবর্তন, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের যদি পরিবর্তন হয় তাহলে তার শক্তিটাকে তরঙ্গের আকারে কি করে দিবে? বাইরে বার করে দিবে। শক্তিটা কি করবে? তরঙ্গের আকারে লেখা আছে, শক্তি তরঙ্গের আকারে নির্গত করে। এইবার দেখ, শক্তি তরঙ্গের আকারে নির্গত করে। এবারে ছবিটা আমরা একটু বড় করে আঁকছি। এদিকে দেখ রে, এইখানে ইলেকট্রনটা ঘুরছিল, এর একটা শক্তি নির্দিষ্ট ছিল, কিন্তু শক্তিটা তরঙ্গের আকারে কি করে দিচ্ছে? নির্গত করে দিচ্ছে। তার মানে দেখ, শক্তিটা শেষ করে দিচ্ছে। এই ইলেকট্রনটা কি বটে বলতো? ইলেকট্রনটা কি আধান হয়? মাইনাস। আর এটা কি আধান? ই কি করবে বল? টানবে। আর ইলেকট্রনের শক্তি কি হচ্ছে? শেষ হচ্ছে। ইলেকট্রনের শক্তি শেষ হয়ে যাচ্ছে, ওর জোর কমে যাচ্ছে, আর ই কি করছে? নিজের দিকে টানিয়ে নিচ্ছে। তাহলে নিজের দিকে যদি টানে, তাহলে দেখ প্রত্যেকটা মুহূর্তে এরকম ভাবে ব্যাসার্ধ কমে ব্যাসার্ধ কমতে একসময় নিউক্লিয়াসে যে ধাক্কা। বল, বুঝতে পারিস কি? তার মানে কেন কমছে বলতো? ব্যাসার্ধ কেন কমছে? ইলেকট্রনটার শক্তি কমছে, আর নিউক্লিয়াস কি করছে? ওকে টানিয়ে যাচ্ছে। তাহলে টানিয়ে যাচ্ছে, ব্যাসার্ধ কমতে একসময় নিউক্লিয়াসে যাই ধাক্কা। আর নিউক্লিয়াসে যাই যদি ধাক্কা হয়, তার মানে পরমাণু নাই পৃথিবীতে, পরমাণু বলে কিছুই নেই। তাহলে পরমাণু যদি নাই সত্যি, তাহলে এই পদার্থটা কি জন্য তখন ধরে দেখতে পাচ্ছিস তোরা? এটা নিশ্চয়ই পরমাণু দিয়ে তৈরি। যদি পরমাণু বলে এটা বুঝতে পারলে পরমাণু ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে। তাহলে রাদারফোর্ড অনুযায়ী পরমাণু 10⁻⁸ সেকেন্ড পর্যন্ত একটা পরমাণু টেকতে পারবে। মানে তুই অন্যমনস্ক ছিলি, বোর্ডের দিকে তাকালি, নাই, শেষ। কেন? পরমাণু নাই তো। পরমাণু 10⁻⁸ সেকেন্ডে কি হয়ে যাবে? ধ্বংস। তার মানে তুই বোর্ডের দিকে তাকালি, বোর্ডটা গুঁড়ো হয়ে পরে পড়ে গেল, মানে বিলীন হয়ে গেল। ঠিক আছে? অঞ্জনার দিকে তাকালাম, অঞ্জনা বিলীন হয়ে গেল। ঠিক আছে? সবাই রাদারফোর্ড অনুসারে, তুই কি কোনো হনু পটিস? ঠিক আছে? দেখ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কথাটা কিন্তু রাদারফোর্ডের ভুল বলেছিল। রাদারফোর্ড কিন্তু পরমাণু তো আছে, কেননা আমরা প্রত্যেকটা বস্তুকে দেখতে পাচ্ছি। দেখ, অনেকটা সেই ফটকাগুলোর মতন হয়েছে না? হ্যাঁ, ওইরকম হয়েছে অনেকটা। ঠিক আছে? পরমাণু ব্যাসার্ধ কেন কমছে? ক্লিয়ার রে? পরমাণু ব্যাসার্ধ কেন কমছে বুঝতে পারছিস? নেক্সট শোন, একটা ত্রুটি হলো। 2 নাম্বার ত্রুটি হচ্ছে, 2 নাম্বার ত্রুটি শুন। আমরা একটু আগেই পড়লাম যে নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথে ইলেকট্রনগুলো কি করছে? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আবর্তন করছে। পড়েছি আমরা এটা। ইলেকট্রনগুলো যদি আবর্তন করে, ভালো করে শুনবি, ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তপথে আবর্তন করে। এদিকে দেখ রে, বারবার কিন্তু আমি বলবো নাই, বন্ধ করে দেবো আমি এইখানেই। ইলেকট্রনগুলো বৃত্তপথে আবর্তন করছে। বৃত্তপথে আবর্তন করতে কি করবে? শক্তি নির্গত করবে। কি জন্য শক্তি নির্গত করবে?
কেননা ম্যাক্সওয়েল ওকে আদেশ দিয়ে রেখেছি। যদি কোনো আধানযুক্ত কণার বেগের পরিবর্তন হয় তাহলে অবিরাম নির্গত করবে। তাহলে আর এই যে তরঙ্গটা নির্গত করছে না, এটা আলোর আকারে করছে। কিসের আকারে? আলোর আকারে। তাহলে এইখানে যদি আমরা বর্ণালী দেখতে যাই, মানে প্রিজমকে রাখি, প্রিজমকে যদি রাখি, তাহলে এইখানে যে বর্ণালী পাওয়া দরকার সেটা জানিস তো, বেনিয়া সহ কলা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে বল সব রঙগুলো পাওয়া দরকার ছিল। ঠিক আছে, সব রঙগুলো পাওয়া দরকার ছিল। যদি তোদের এটা মনে হচ্ছে সাদা আলো দরকার ছিল, এই দরকার ছিল, দরকার নেই, ছেড়ে দি। ঠিক আছে, অবিরাম শক্তি নির্গত করে। তাহলে যদি অবিরাম শক্তি নির্গত করে তাহলে এইখানে যে আলোর পটিটা পাওয়া দরকার সেটা নিরবিচ্ছিন্ন পাওয়া দরকার ছিল। কেন নিরবিচ্ছিন্ন পাওয়া দরকার ছিল? এই ইলেকট্রনটা তো অবিরাম শক্তি ছাড়ছে, ঘুরতে ঘুরতে কি করছে? অবিরাম। আর যদি সত্যি অবিরাম শক্তি ছাড়া তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পরপর পাওয়া দরকার, কিন্তু এরকম পায় নাই। যখন যখন রাদারফোর্ডের এইটা পরীক্ষা করে দেখা যাচ্ছে তখন দেখছি কিনা পটি বর্ণালী পাওয়া যাচ্ছে বা রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে। রেখা বর্ণালী মানে দেখ, এইখানে হয়তো আলো পাইলাম, এই জায়গাতে আলো পাচ্ছি নি, ব্ল্যাক স্পট নিয়ে এইখানে আলো পাইলাম, এইখানে আবার আলো পাচ্ছি নি। তার মানে দেখতো সে রেখা বর্ণালী পাচ্ছি। কি বর্ণালী পাচ্ছি? রেখা বর্ণালী পাচ্ছি। কিন্তু রাদারফোর্ড অনুসারে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া দরকার। কেন নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া দরকার? অবিরাম শক্তি নির্গত করছে, তাহলে এক নম্বর কারণ। আর দু নম্বর আসল কারণ কি জানিস? আসল কারণ হচ্ছে রাদারফোর্ড বলেছিল, এটা পরে ব্যাখ্যাটা কিন্তু বুঝতে পারবে, এখন ফিল আসবে না। রাদারফোর্ড বলেছিল যে কোনো বৃত্তপথে আবর্তন করে, যে কোনো বৃত্তপথে আবর্তন করে। তার মানে বাকিটা আর বলছি না, এখন পরে বলবো যে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যখন ঝাঁপ দেয় না ইলেকট্রন তখন শক্তি নির্গত করে। আবার এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যখন যাবে তখন আলাদা শক্তি নির্গত করে। এই কক্ষপথ থেকে এই কক্ষপথে ইলেকট্রন যখন যাবে তখন আরও আলাদা শক্তি নির্গত করে। তাহলে ও বলেছিল যে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া দরকার, কেননা যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে, যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে, কিন্তু যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে না। যখন পরীক্ষা করে দেখা যাচ্ছে তখন দেখছি রেখা বর্ণালী বা পটি বর্ণালী পাচ্ছি, আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাচ্ছি না। নিরবিচ্ছিন্ন পাওয়া দরকার ছিল। কেন দরকার ছিল জানিস? রাদারফোর্ড বলেছিল এই কক্ষপথে ঘুরতে পারবে, এই কক্ষপথেও ঘুরতে পারবে, এই কক্ষপথেও ঘুরতে পারবে, এই কক্ষপথেও, এই কক্ষপথে, এই কক্ষপথে, প্রত্যেকটা কক্ষপথে আবর্তন করতে পারবে। তার মানে এইটার থেকে এইটাতে যখন যাবে তখন একরকম বর্ণালী, এটার থেকে এইটাতে যাবে একরকম বর্ণালী, সব বর্ণালী পাওয়া দরকার ছিল, কিন্তু দেখছি পাওয়া যাচ্ছে না সব ধরনের বর্ণালী। তাহলে এইটা হচ্ছে রাদারফোর্ডের আর একটা ত্রুটি, যে নিরবিচ্ছিন্ন বর্ণালীর ব্যাখ্যা কিন্তু দিতে মানে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া দরকার ছিল কিন্তু রেখা বর্ণালী কেন পাচ্ছি এইটার ব্যাখ্যা কিন্তু দিতে পারে নাই। তখন ডাকা হয়নি, মানে নিলস বোর পরীক্ষা করে নিজেই একটা মডেল নিয়ে আসে। সেই মডেলটাকে আমরা বোরের মডেল নামে জানি। আমরা বোরের মডেল পর্যন্ত এখানে পড়ছি। বোরের পর আরও মডেল আছে। শোডিঞ্জারের নাম শুনেছিস? শোডিঞ্জার, শোডিফাজান্স আলাদা, শোডিফাজান্স বলিনি আমি, শোডিঞ্জার। শোডিঞ্জারের সমীকরণ এরকম দেখবি, সাই দিয়ে দিয়ে এরকম লেখা হয়। হ্যাঁ হতে পারে। তাহলে তো এদিকে দেখ, তো পরের যে মডেলটা আছে সেটা হচ্ছে বোর নিয়ে আসে, বোরের মডেল। বোর কি বলেছিলেন? বোর এত চালাক ছিল, রাদারফোর্ডের ত্রুটিগুলোকে না, হ্যাঁ, বোকা বানাই পরে সংশোধন করেছিল, বোকা বানাই পরে। কিরকম দেখ, না 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 কিরকম শুন, বোরের স্বীকার্যগুলো পড়াই শুনবি। বোরের স্বীকার্য, বোরের স্বীকার্য বলছে, বোরকে বলা হচ্ছে তাহলে তুমি কিভাবে সংশোধন করেছো দেখাও আমাকে। বোর বলছে ঠিক আছে যে এইটা নিউক্লিয়াস বটে, ধনাত্মক বটে, জানো? বলছে হ্যাঁ জানি। ইয়ার বাইরে কে ঘুরে বেড়াবে? ইলেকট্রন ঘুরে বেড়াবে, কিন্তু ওর অত অধিকার দেওয়া যাবে না, যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, অত পারমিশন দেওয়া যাবে না, একদম এদিকে রুলে বাঁধি দাও। ঠিক আছে, এই ইলেকট্রনটা সেই কক্ষপথেই আবর্তন করবে, সেই কক্ষপথেই আবর্তন করবে
যে কক্ষপথে তার কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগকে এল দ্বারা লেখা হয়, কৌণিক ভরবেগটা h/2π এইটার সরল গুণিতক হবে। সরল গুণিতক মানে জানিস রে, হয় এখানে 1 বসতে পারে, আর না হলে 2 বসতে পারে, না হলে 3 বসতে পারে, না হলে 4 বসতে পারে। তাহলে এত কে লিখবে, আমি এখানে n লিখে দিলাম। আর n, এই n এর মানটা পূর্ণ সংখ্যা হবে, মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট 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 যে কোনো হতে পারে। যে কোনো রাদারফোর্ড কি বলেছিল, যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে। রাদারফোর্ড কি বলেছিল, যে ইলেকট্রনগুলা কার চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে, যে কোনো বৃত্তপথে ঘুরতে পারে। বোর বলছে না, সেই কক্ষপথেই আবর্তন করবে যে কক্ষপথে তার কৌণিক ভরবেগটা h/2π, কার h/2π এর সরল গুণিতক হবে, বা বলতে পারিস পূর্ণ সংখ্যার সরল গুণিতক। পূর্ণ সংখ্যার সরল গুণিতক, এগুলো পূর্ণ সংখ্যা তো, দশমিক আছে কি কি, পূর্ণ সংখ্যার সরল গুণিতক। আবার দেখ, ক্লাস 11-এ পড়িনি, এই কৌণিক ভরবেগটাকে mvr দিয়ে লেখা যায়। কৌণিক ভরবেগটাকে mvr দ্বারা লেখা যায়, বল বুঝতে পারিস? তাহলে mvr সমান nh/2π। এইটাই হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। পরীক্ষায় প্রশ্ন পড়ে, বোরের কোয়ান্টাম শর্তটি লিখো। হ্যাঁ, এইটা আসে আলাদা করে, বোরের কোয়ান্টাম শর্তটি লিখো, বা কোনো কক্ষপথে ঘোরার শর্তটি লিখো। পুরোপুরি ভাষায় লিখতে হবে যে ইলেকট্রন সেই বৃত্তপথে আবর্তন করতে পারে যে কক্ষপথে তার কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। পূর্ণ সংখ্যাটা বলে দিবি, পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। বল বুঝতে পারিস? এটা আছে কোথাও না কোথাও আছে, বই পরে খুঁজবি। এবার শুন, তার মানে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারবে কি ইলেকট্রন, কি যে কোনো বৃত্তপথে আবর্তন করতে পারবে? কিছু কিছু কক্ষপথেই পারমিশন আছে, ঠিক আছে। যে কক্ষপথে পারমিশনটা দিয়েছে নাই, সেই কক্ষপথটাকে স্থায়ী কক্ষপথ বলা হয়। কি বলা হয়? স্থায়ী কক্ষপথ। মানে ইলেকট্রনটা যদি, কোনো ইলেকট্রন যদি এই কক্ষপথে আবর্তন করছে, তাহলে এই ইলেকট্রনটার এইটাকে বলবো স্থায়ী কক্ষপথ। কি বলবো? স্থায়ী কক্ষপথ। স্থায়ী কক্ষপথ মানে বুঝতে পারলি কি, ইলেকট্রন সব বৃত্তপথে আবর্তন করতে, কিছু কিছু বৃত্তপথেই আবর্তন করতে পারে, আর সেই কক্ষপথটাকে বলা হয় স্থায়ী। আবার শুন, এটা তো হলেও স্থায়ী কক্ষপথ, বুঝতে পারছিস কি স্থায়ী কক্ষপথ আর এটা বোরের কোয়ান্টাম শর্তটা। তাহলে রাদারফোর্ডকে বোঝাচ্ছে এগুলো তো ত্রুটি নয়, তুমি আসলটা বলো যে রাদারফোর্ডে যেটা ত্রুটি ছিল ওই যে সবসময় না 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 সবসময় যে শক্তি নির্গত করে দিচ্ছিল, হ্যাঁ সবসময় শক্তি নির্গত করে দিচ্ছিল, শক্তি শেষ হয়ে যাচ্ছিল। শক্তি শেষ হয়ে গেলে ব্যাসার্ধ কমতি 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 কোথায় যাওয়া থাকে। তাহলে বলছি শুন রে, বলছি এই ইলেকট্রনটা সত্যি যদি বৃত্তপথে আবর্তন করতে করতে শক্তি শেষ হয়, ঠিক আছে, তাহলে এখানে ধাক্কা মারে না কি জন্য? নিউক্লিয়াসে যাই ধাক্কা মারে না কেন? বিজ্ঞানী বোর বলছে, তাহলে শোনো আমার কথা। বলছে ইলেকট্রন যখন কোনো কক্ষপথে আবর্তন করে, সেই মুহূর্তে সে শক্তি গ্রহণও করবে নাই, শক্তি বর্জনও করবে নাই। বলছি কেন? তাহলে ম্যাক্সওয়েলের সূত্র তো লঙ্ঘিত হয়ে যাচ্ছে। বলছে অত সব আমি মানি না, অত সব আমি জানি না, অত কারণ দেখাতে পারবো না। হ্যাঁ পুরোপুরি বলেছি, কারণ আমি কিছু বলতে পারবো না। কিন্তু কিন্তু ভালো করে শুন, কিন্তু যদি কোনো ইলেকট্রন কোনো স্থায়ী কক্ষপথে আবর্তন করে, তাহলে সে শক্তি গ্রহণও করে না, শক্তি বর্জনও করে না। তার কারণটা হচ্ছে, ভালো করে শুনবি, তার কারণটা আমরা যত নিউটনিয়ান মেকানিক্স পড়েছি ক্লাস 11-এ, ঠিক আছে, নিউটনিয়ান মেকানিক্স মানে ওই নিউটন থেকে শুরু হচ্ছে। নিউটনিয়ান মেকানিক্স আর এই যে আমরা যেটা পড়েছি কোয়ান্টাম মেকানিক্স, এই কোয়ান্টাম মেকানিক্স আর নিউটনিয়ান মেকানিক্স কখনোই পুরোপুরি অ্যাপ্লাই করা যাবে না। মানে নিউটনিয়ান মেকানিক্সকে আমরা যদি ভাবি যে কোয়ান্টামে অ্যাপ্লাই করব, সম্ভবই নয়। যেমন কোয়ান্টামটা যদি কেউ পড়ে থাকিস, সেখানে আমি বলেছি দেখবি ফোটনের ভরবেগ আছে, ফোটনের ভরবেগ আছে। ভরবেগ মানে কি? মানে ভর ইন্টু বেগ। এবার শুন, ফোটনের বেগ আছে,
কিন্তু ভর নাই, বেগ আছে কিন্তু ভর শূন্য। তাহলে বল ভরবেগ থাকা দরকার না দরকার নেই? দরকার নেই হিসাব অনুসারে, কিন্তু তাও ফোটনের ভরবেগ আছে। কেননা নিউটনিয়ান মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্সে আমরা পুরোপুরিভাবে অ্যাপ্লাই করতে পারবো না, মানে না। বুঝতে পারলে? এটা হচ্ছে আসল কারণ। তাহলে নিলস বোরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কি জন্যে এরকম হচ্ছে, শক্তি গ্রহণ বা বর্জন করছে না কি জন্যে, বলছে যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা নিউটনিয়ান মেকানিক্সকে এখানে অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু যখন একটা ইলেকট্রন স্থায়ী কক্ষপথে আবর্তন করে, একটা ইলেকট্রন যখন স্থায়ী কক্ষপথে আবর্তন করে তখন শক্তি গ্রহণও করে না আর শক্তি বর্জনও করে না। বল বুঝতে পেরেছিস? আর 2 নম্বরটা বললাম আমরা যে নির্দিষ্ট, দেখবি লেখা আছে নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে আবর্তন করে, এরকম বইয়ের ভাষাতে পাবি। অনুমোদিত মানে অনুমোদন দেওয়া, পারমিশন দেওয়া। বোর পারমিশন দিয়েছিল না কোন কক্ষপথে আবর্তন করতে পারবে? যে কক্ষপথে তার কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে, ওইটা হচ্ছে অনুমোদিত কক্ষপথ। আরেকটা ওই জায়গাতে বলতে ভুলে গেছি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। এটা কার মান? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান। আর এন লিখেছিলাম না, এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই নামটা চেনা চেনা লাগছে কি রে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এরকম নামেই হয়তো কেমিস্ট্রিতে পড়েছিস, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে দুটো হলেও 3 নাম্বার ব্যাখ্যাটা শুন নিলস বোরের। ঠিক আছে, নিলস বোরেরও কিছু কিছু ত্রুটি ছিল, ভুল মানুষের লোকের ভুল থেকে তো শিক্ষা নিতে। হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ না, ভুলটা বেশি হয়েছিল। ভুলটা যদি ওরা না করতো তাহলে কি অন্য বিজ্ঞানীরা ইয়ে করতো? তোদের যেমন হিংসাম আছে, ওদের এরকম হিংসাম ছিল যে বিজ্ঞান বললে তাহলে এটা ভুল। হ্যাঁ, তো সবাই প্রথম তো ঋষি কন্নড বলেছিল, কন্নড পরমাণু সম্বন্ধে। ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, নালন্দা শুন, তারপরে যে জন্মদিন থাকে, মানে যেমন তোমার যে জন্মদিন যেগুলো নক্ষত্র হিসেবে বলে দিয়েছে, তো ম্যাচ করে দেখিছে, নাসা ম্যাচ করে দেখিছে, রামায়ণ জন্ম ইয়াটা সবটা দেখিছে, সব ম্যাচ হচ্ছে। এই শুন রে, বোরের 3 নম্বর স্বীকার্যটা শুন, এই অত বারবার বলবো না, এদিকে শুন। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ আছে। এদিকে দেখ, হ্যাঁ ওটা রোকা তো নাই। ঠিক আছে, ভালো করে শুনবি। এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই কক্ষপথটা শক্তি হচ্ছে, ভালো করে শুনবি, আমি পরে বলবো কোথার থেকে আসছি। আসলে হচ্ছে -13.6, আসলে মানটা -13.6, কিন্তু তোদের সুবিধার্থে, ঠিক আছে, আমরা এরকম সংখ্যা দিয়ে এখন করাচ্ছি নি, বোঝাচ্ছি নি। আমি এটা দিলাম 2, এটা দিলাম আমরা 4 দিলাম, আর এটা 6 দিলাম। তাহলে যত বাইরে যাব তত শক্তি কি হয় রে? বাড়ে। যত বাইরে যাব তত শক্তি কি হয়? বাড়ে। মানে এই দিক থেকে এই দিকে গেলে শক্তি কি হয়? বাড়ে, শক্তি বৃদ্ধি পায়।
এবার শুন, এই 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 কক্ষপথের শক্তি হচ্ছে 2, আর শক্তির একক হচ্ছে ইভি। ইভি মানে ইলেকট্রন ভোল্ট। এইটার একক হচ্ছে ইভি, ইলেকট্রন ভোল্ট। এটার একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তার মানে এই 1 নম্বর কক্ষপথের শক্তি হচ্ছে 2, 2 নম্বরটা হচ্ছে 4, আর 3 নম্বরের ইলেকট্রনের শক্তি হচ্ছে এই কক্ষপথগুলোর। এটা কার শক্তি বললাম? এগুলো কার শক্তি? কক্ষপথের। এইবার শুন, যদি কোনো ইলেকট্রন এই কক্ষপথে থাকে, যদি কোনো ইলেকট্রন এই কক্ষপথে থাকে, তাহলে এই ইলেকট্রনের শক্তি কক্ষপথের শক্তির সমান হয়ে যায়। কি বললাম? এই কক্ষপথের শক্তি কত? 6, এই কক্ষপথে 4, এই কক্ষপথে 2। এইখানে যে ইলেকট্রনটা থাকবে, সেই ইলেকট্রনের শক্তি যে কক্ষপথটায় আছে তার শক্তির সমান হয়ে যাবে। বুঝতে পারলি কি? এই কক্ষপথে সেই জন্যই স্থান পাইছে, কেননা এমনিতে হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট, আর ইয়ার শক্তি হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে কক্ষপথটার শক্তি কত? 6। এই কক্ষপথে যে ইলেকট্রনটা দেখবে তারও শক্তি হচ্ছে 6। বল, বুঝতে পারছিস কি? দেখ, এই দিকে বরাবর গেলে শক্তি বৃদ্ধি পায়। এইদিকে দেখ, এই ইলেকট্রনটা অঞ্জন, এইদিকে দেখ, এই ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যাবে। বল, উচ্চ থেকে নিম্নে যাচ্ছে না নিম্ন থেকে উচ্চ যাচ্ছে? উচ্চ শক্তি স্তর থেকে তখন শক্তি গ্রহণ করবে না বর্জন করবে? বিকিরণ করবে, কেননা ইয়ার শক্তি 6 অলরেডি আছে। ও যে লেভেলে যাচ্ছে সেটা 4, তাহলে ওকে 2 কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আবার দেখ, এই ইলেকট্রনটা যদি এই কক্ষপথে যায় একদম 4 ছেড়ে দিতে হবে। তাহলে বলতে পারি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি কি করতে হয়? কিন্তু যখন এই ইলেকট্রনটা এই কক্ষপথে ছিল তখন কি শক্তি গ্রহণ বর্জন করছিল? যখন নিজের কক্ষপথে থাকবে তখন শক্তি গ্রহণ করে না, বর্জন করে না। কিন্তু উচ্চ থেকে নিম্নে গেলে শক্তি কি করে? বর্জন করে। উচ্চ থেকে নিম্নে যাচ্ছি, নিচে যাচ্ছি। এবার শুন, এদিকে দেখ, 2 থেকে কোন একটা ইলেকট্রন 2 থেকে 6 যাবে। বল, নিম্ন থেকে উচ্চ যাচ্ছে না উচ্চ থেকে নিম্নে যাচ্ছে? নিম্ন শক্তি স্তর থেকে বল শক্তি গ্রহণ করতে হবে না বর্জন করতে হবে? এই ইলেকট্রনটা শক্তি হচ্ছে 2, ও যেতে চাইছে 6, তাহলে ওকে শক্তি কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি গ্রহণ হয়, শক্তি বর্জন হয়। কিন্তু যখন ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, একটু পরে যখন কোনো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তখন কিন্তু শক্তি গ্রহণও করে না আর শক্তি বর্জনও করে না। বল, বুঝতে পারছিস কি? উচ্চ থেকে নিম্নে গেলে কি হয়, আর নিম্ন থেকে, আর এই যে শক্তিটা নির্গত করে না, এটা ফোটনের আকারে নির্গত করে। কিসের আকারে নির্গত করে? ফোটন। এই যে শক্তিটা নির্গত করছে বা গ্রহণ করছে, এখন তো গ্রহণ করবে, 2 থেকে 6 আসছে। এই যে শক্তিটা গ্রহণ করছে বা বর্জন করছে, এটা ফোটনের আকারে করে। কিসের আকারে? ফোটন নাম শুনেছিস? কোয়ান্টামে পড়াইছি আমি। ফোটনের আকারে নির্গত করে। আর এই ফোটনের যে শক্তি, এই ফোটনের শক্তি হচ্ছে h ইন্টু নিউ। ফোটনের শক্তি কি? ফোটনের শক্তি সমান h ইন্টু নিউ। h মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। h মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। আবার ওইখানে দেখবি কোয়ান্টামে পড়াইছি আমরা, বেগ সমান, অনেকবার বলেছি ওইখানে, বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। 11-এও আছে, 9-এ আছে, 10-এ আছে। বেগকে আমরা ভি দ্বারা লিখলাম বা সি দ্বারাও লিখতে পারি। সি দ্বারাই এখানে লেখা হয়, এখানে আলো নেই, কথা হচ্ছে তো। তাহলে আলোর বেগ কি? সি। কম্পাঙ্ককে নিউ, আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা। তাহলে নিউ সমান, এখান থেকে বল নিউ সমান কি বেরোবে? এই ল্যামডাটা ওইদিকে যাবে, তাহলে সি বাই, তাহলে নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে এই নিউ জায়গায় পরের লাইনে বসাতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে ফোটনের শক্তি বলতে এইচ নিউ লিখতে পারি আর এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। যেটা ইচ্ছা আমি যখন দরকার সেইটা লিখব। বল, বুঝতে পারছিস? আর এই শক্তিটা কিসের আকারে নির্গত করে বললাম? ফোটনের আকারে নির্গত করে। ঠিক আছে, ফোটনের আকারে নির্গত করে। ঠিক আছে প্রদীপ, ইয়ার শক্তি উচ্চ না নিম্ন? উচ্চ। ইয়াকে আমরা E2 ধরলাম, এর এনার্জি 6 তলায় যে কোনো হতে পারে। তাহলে ইয়ারটা E2 ধরলাম,
আর নিম্ন কোনটা ধরবো বল, এটাও ধরতে পারিস এটাও ধরতে পারিস, কোনটা ধরবো? যে একটা একটা ধরছি, একটা দুটো ধরলে কি করবে? ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা E1। তাহলে উচ্চ শক্তি স্তরকে কি ধরেছি রে আমরা, আর নিম্ন শক্তি স্তরকে লেখবি লেখাটা, E2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, E1টা হচ্ছে, অঞ্জনা বলবে E2 মাইনাস E1 করব না E1 মাইনাস E2 করব? কারণ এটা উচ্চ, তাহলে এইখান থেকে এইখানে যেতে হলে শক্তি বর্জন করতে হবে। কত শক্তি বর্জন করতে হবে অঞ্জনাই বলবে, কি করে পারলি? 6 থেকে, না না 6 থেকে 2 বিয়োগ, অত বলার কি দরকার? এইখান থেকে তুই এইখানে যাবি, এইখান থেকে এইখানে যাবি, শক্তি কি করতে হবে, কি করে পারলি? উচ্চ শক্তি স্তর থেকে বিয়োগ, উচ্চ থেকে নিম্ন বিয়োগ, ওইটাই তো করেছি আমরা। এদিকে দেখ E2 মাইনাস E1 কেন করলাম, কারণ বলতে পারবি? E2টা হচ্ছে বড়, E1টা হচ্ছে ছোট। আর এই এইদিকে দেখা, দাঁতগুলো পরে বার করবি। এই শক্তিটা কিসের আকারে নির্গত করে? ফোটনের আকারে। কিসের আকারে? তার মানে এখানে দেখ না, লিখতে পারি ই অফ ফোটন, লিখতে পারি। আর ই অফ ফোটন কি? ই অফ ফোটন এই লাইনে করে দিচ্ছি। ই অফ ফোটন কত? এইচ নিউ, দেখতে পারি? এইটা বক্স করে রাখবি, বা এইচ সি বাই ল্যামডা করে রাখবি, এইচ সি বাই ল্যামডা করে রাখবি, এইচ নিউ না করে। এত দূর পর্যন্ত থাকে।